শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আপনারা সকলেই জানেন তারকা কথনে আমরা আসলে কথা বলি বিভিন্ন প্রসঙ্গে, সেটা নতুন যে কোনো কাজ, নতুন যে কোনো কিছু নিয়ে। এবং আজকে তারকা কথনের সেটে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকেও আমন্ত্রণ জানানোর কারণ একটি নতুন কাজ, যে কাজটি ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, এবং সেই কাজটির নাম হলো অন্যদিন। এবং এই অন্যদিন এর গল্প নিয়ে কথা বলবো আমরা, এবং কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন এই অন্যদিন এই কাজটির চলচ্চিত্র নির্মাতা, আমাদের সকলের ভীষণ প্রিয় গুণী একজন নির্মাতা কামার আহমেদ সাইমন, এবং আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন অন্যদিন এই চলচ্চিত্রটির প্রযোজক সামিয়া আফরিন। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা, আমরা তো শুরুতে বলছিলামই যে আমরা কথা বলবো আজকে অন্যদিন নিয়ে, এছাড়াও আপনার অন্যান্য আরও অনেকগুলি কাজ নিয়ে। শুরুতে একটু অন্যদিন এই কাজটি সম্পর্কে জানতে চাইবো সাইমন আপনার কাছে। অন্যদিনের প্রযোজক সারা আফরিন, সামিয়া আফরিন না, ওর নাম হচ্ছে সারা আফরিন। অন্যদিনটা আসলে একটা লম্বা ঝক্কি দিয়ে বের হয়েছে, তো এটা এখন মাত্র রিলিজ হইল। এখন এটা নিয়ে আসলে দর্শকের রিয়াকশনের জন্য মূলত স্ক্রিনিংগুলো হচ্ছে, বা সেটার জন্যই মূলত অপেক্ষা করছি। তো এমনিতে আলাদা করে নতুন করে এই মুহূর্তে নতুন কোনো কিছু অন্যদিনের জন্য আমি বলে দিতে চাই না। আমি চাই দর্শকের জন্য ওই জিনিসটা একটু তোলা থাক, যারা দেখছেন বা যারা দেখেন। এটা তো অলরেডি থিয়েটার রিলিজ হয়ে গিয়েছে এবং বেশ কিছু বছর পরেই এটা রিলিজ হলো। আসলে আমরা জানতে চাইবো যে এটার গল্পটা আসলে কি নিয়ে, এবং এত সময় নিয়ে আসলে আপনার প্রত্যেকটি কাজই আমরা দেখেছি যে আপনি রিলিজ করেন, বা আন্তর্জাতিকভাবে এটা আগে রিলিজ হয় আপনার কাজগুলি বেশি, তারপরে দেশের আমরা যারা আছি তারা আমরা দেখতে পাই। এটার পেছনের আসলে কারণটা কি? না, অন্যদিনের পেছনের কারণটা আমার হাতে ছিল না। অন্যদিন প্রিমিয়ার হয়েছিল 2021 সালে, এবং তারপর এই গত 4 বছর প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা সেন্সরশিপের মধ্যে ছিলাম। মানে প্রত্যক্ষভাবে 2 বছর ছিলাম, পরোক্ষভাবে আরও 2 বছর, মানে টোটাল 4 বছর একটা সেন্সরশিপের মধ্যে ছিলাম বলে লোকালি রিলিজ করতে পারিনি। এখন যেহেতু জুলাই পরবর্তী সময়ে নতুনভাবে সব কিছুর একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা পেয়েছি বলেই, এবং আমাদের এখানে সার্টিফিকেশন বোর্ড তারা শতপ্রবৃত্ত হয়েই আমাকে সার্টিফিকেটটা দিয়েছিলেন, যেটা ওনারা আটকে রেখেছিলেন প্রায় কয়েক বছর, সেটা দিয়েছেন বলে এখন দেখানোর সুযোগটা তৈরি হয়েছে বলে এখন দেখাচ্ছি। আর নির্মাণের প্রক্রিয়াটা, হ্যাঁ, মানে এটার অ্যাকচুয়ালি মানে ছবির নির্মাণ প্রক্রিয়াটা প্রায় 2014 সাল থেকে 2021 সাল, প্রায় এই পুরো সময়টাই এটার মানে ভেঙে ভেঙে শুটিং করা, ভেঙে ভেঙে এডিট করা। আর এটা মূলত ভাবনাটা শুরু হয়েছিল সুন্তুকাই পাও দেশে রিলিজ দেওয়ার পরপরই, 2014 সালে সুন্তুকাই যখন দেশে রিলিজ হলো তারপরই, বা ওই সময়ই সমসাময়িক সময় বা তার একটু আগেই হয়তো এটা নিয়ে ভাবনা শুরু হয়েছিল বা কাজ শুরু করেছিলাম। সো মূলত যেটা হয় যে মানে প্রত্যেকটা ছবিতে না নিজেকে রিপিট করতে ভালো লাগে না। মনে হয় যে একটা ছবি নতুন কোনোভাবে কীভাবে চ্যালেঞ্জ করা যায়, নতুন কী ফরম্যাটে চেষ্টা করা যায়, সেটা করতে করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এবং আমি যেটা হয় না যে বলে যে এটা হবে না, ওই কোনো একটা কিছু হবে না যখন বলে, সেখান থেকে আমার কাজটা শুরু হয়। যদি সব কিছু হয়ে যায় আমি তাহলে আর কাজ করতে পারি না, এরকম একটা সেখানেই তাহলে আপনার কাজের আনন্দ বলা যায়। আমরা একটু সারা আফরিন আপনার কাছে আসছি। এই অন্যদিন চলচ্চিত্রের প্রযোজক আপনি, অভিজ্ঞতা আসলে কেমন বা কেমন যাচ্ছে? অডিয়েন্স থেকে কীরকম রিয়াকশন পাচ্ছেন? আমি যদি একটা হচ্ছে যে অন্যদিন নির্মাণের একটা যদি আপনি অভিজ্ঞতার কথা বলেন, কামারের সাথে তো আসলে হচ্ছে যে আমরা প্রথম থেকেই কাজ করছি একসাথে। তো শুনতে কি পাও হচ্ছে অন্যদিন কামারের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ছিল শুনতে কি পাও। শুনতে কি পাওয়ার গল্পটা হচ্ছে আমাদের দক্ষিণের উপকূল অঞ্চলের একটা গ্রামের গল্প, এবং অন্য দিনটা হচ্ছে পুরাটাই পানির ওপর গল্প। গল্পের আমরা এটুকুই আসলে বলতে চাচ্ছি, এরপরে আর যেতে চাচ্ছি না। বাকিটা চাচ্ছি যে এখানে একটা এক্সপিরিয়েন্স আছে এবং এক্সপিরিয়েন্সটা দর্শক পাক। সোফার দর্শকের কাছ থেকে যেটুকু আমরা পেয়েছি মানে খুবই পজিটিভ। কিন্তু আচ্ছা, মানে এই অন্যদিন ছবিটা ডিমান্ড করে অনেক কিছু, দর্শকের অনেক অ্যাটেনশন ডিমান্ড করে, করে। বাট আমি হচ্ছে খুবই মানে খুশি যে আমরা আমাদের যে অডিয়েন্সের কাছ থেকে এই যে ডিমান্ডিং ছবির যে সেইটা আমরা মানে পেয়েছি আর কি তাদের কাছ থেকে। তারা যেভাবে ছবিগুলোকে দেখছেন, যেভাবে ছবিগুলোকে ডিসেক্ট করছেন ছবিটাকে, এবং ঘটনাগুলো কিভাবে ঘটছে, কেন ঘটছে, এত প্রশ্ন করছেন। তো সেই দিক দিয়ে আমি বলবো যে ইটস মানে সোফার অডিয়েন্স ফিডব্যাক ইজ রিয়েলি ভেরি গুড। চমৎকার। আমরা একটু কামার আহমেদ সাইমন আবার আপনার কাছে আসছি। আমরা শুনছিলাম এটা আপনার ট্রিলজির সেকেন্ড পার্ট। আসলে এটা ট্রিলজি কেন হলো?
না, ওই যেটা স্যারা বলছিলেন যে শুনতে কি পাওয়াটা বানানোর পর দক্ষিণবঙ্গে যখন শুনতে কি পাওয়াটা বানালাম সুন্দরবনের পাশে একটা গ্রামে, তো তখন আমার মাথায় ঘুরছিল নানান রকম মানে উপন্যাস। আমাদের এখানে বাংলা উপন্যাস তো খুবই মানে রিচ একটা উপন্যাসের আমাদের একটা হিস্ট্রি আছে। সো আমি ধরেন উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝির কথা বলছি, বা উপন্যাস হিসেবে তিতাস একটি নদীর কথা বলছি, বা লাল সালুর কথা বলছি, বা তারাশঙ্করের কবির কথা বলছি। তো আমাদের নিজেদের আমার ব্যক্তিগতভাবে তৈয়ারিটা কিন্তু সাহিত্য নির্ভর। মানে আমার ছবি বানানো, দেখা, ভালো লাগাই পুরো ব্যাপারটার প্রেমিসটা কিন্তু লিটারেচার বেসড। সো আমি যখন ছবি নিয়ে কাজ করবো ভাবলাম, তখন আমি দেখলাম যে লিটারেচারে যে ক্যানভাসটা ড্র করা যায় সেই ক্যানভাসটা আমাদের ছবিতে বেশ মিসিং। মানে আমরা ঠিক ওইভাবে ছবি পাচ্ছি না যে ছবিটাতে আমাদের লিটারেচারের মতো ক্যানভাসটা ড্র করা যায়। সেটা করতে গিয়ে শুনতে ওটা প্রথম করা দক্ষিণবঙ্গে একটা গ্রামের ল্যান্ডস্কেপে, পুরো একদম মানে নদীর পাড়ে একটা জঙ্গলের পাড়ে একটা গ্রামে করা। কিন্তু ওইটা করার পর আমার মনে হলো কি, এই যে একটা বদ্বীপের গল্পটা আমি বলতে গেলাম, এটা খুবই ইনকমপ্লিট একটা গল্প। মানে আপনি যদি বাংলাদেশের ম্যাপটা ভাবেন, তো দক্ষিণবঙ্গ হচ্ছে সুন্দরবন হচ্ছে এখানে। সো এখানে বাকি যে বঙ্গটা, এই বঙ্গটার কিন্তু কোনো আলামতি পাওয়া গেল না, একটা টুকরা পাওয়া গেল। তখন থেকে আমার মাথায় ঘুরছিল যে কীভাবে আমি এই ন্যারেটিভটাকে নানান জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি। তো সেখান থেকেই ট্রিলজির আইডিয়াটা, মানে শুনতে পাওয়াটা একদম দক্ষিণবঙ্গে, অন্যদিনটা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে সেন্টার বা ক্যাপিটাল পর্যন্ত পুরোটা নদীর উপর ভেসে ভেসে, ঠিক আছে। আর এরপরে যেটা তৃতীয় পর্ব যেটা পরিকল্পনা আছে আরো কিছু জীবন, সেটা একদম উত্তরবঙ্গে, মানে সেটাও আবার নদীর পাড় ধরেই, মানে যে নদীগুলো মারা যাচ্ছে বা মরে গেছে, মানে ওই নদীর আশপাশ ধরেই। সো এই শুনতে কি পাও, অন্যদিন, আরো কিছু জীবন, এই তিনটা মিলায় আসলে আমি একটা বদ্বীপের একটা ছাপচিত্র তৈরি করার একটা খায়েশ বলতে পারেন, উচ্চাকাঙ্ক্ষা বলতে পারেন, অ্যাম্বিশন বলতে পারেন। এই ট্রিলজির সবাই হচ্ছে মানে তিনটা খণ্ডই আসলে নদী নির্ভর আমরা দেখতে পাচ্ছি। ওয়াটার, ওই জন্য ওয়াটার ট্রিলজি বলছি, জলত্রয়ী বলছি আমরা। যদি একটু জানতে চাই যে আসলে এই যে পুরো বদ্বীপটাকে আপনার কভার করার একটা প্রয়াসের কথা বললেন, আপনি চিন্তার কথা বললেন, আসলে কতটা কঠিন এই জার্নিটা আপনার কাছে মনে হচ্ছে? প্রায় ইম্পসিবল জার্নি। মানে অনেকগুলো কারণে। প্রথম কারণটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জন্ম এবং বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক। আমি স্কুল ছিল উদয়ন, কলেজ ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি, এবং বিশ্ববিদ্যালয় ছিল বুয়েট। সো আমি একটা গণ্ডির বাইরে কিন্তু ওইভাবে ঠিক দেশকে চিনতাম না, মানে আদার দেন লিটারেচার। সো এইটা আমার জন্য একটা বিশাল এক্সপ্লোরেশনের সুযোগ, বা দেশকে বোঝার, মানুষকে বোঝার একটা সুযোগ তৈরি হবে, ওটা একটা ইন্সপিরেশনের জায়গা। কিন্তু একই সাথে আমি যেহেতু একদম মানুষকেই কেন্দ্রীয় চরিত্র, মানে যে মানুষটাকে আপনি একদম পেরিফেরিতে দেখেন, যে মানুষটাকে আপনি সাবঅল্টার্ন হিসেবে দেখেন, বৃত্তের বাইরে দেখেন, সেই মানুষটাকে বৃত্তের কেন্দ্রে নিয়ে এসে তাকেই কেন্দ্রীয় চরিত্র পরিণত করার যেহেতু চেষ্টা করি, সেহেতু ওইটার সাথে সাথে তখন আবার আমাদের নাগরিক চরিত্রগুলোর সাথে একটা বাইনারি তৈরি হয়। একদম। মানে আমাদের নাগরিক চরিত্রের এক্সপেকটেশন কি ছবির কাছ থেকে? আমাদের নাগরিক চরিত্রের এক্সপেকটেশন হচ্ছে ছবির কাছ থেকে তারা একটা নির্দিষ্ট তারকা বা একটা নির্দিষ্ট ঘটনা বা একটা নির্দিষ্ট স্কুপ ধরে ছবিটা দেখবেন। কিন্তু আমি যেহেতু একটা ন্যারেটিভ ধরে বা একটা ল্যান্ডস্কেপ ধরে একটা ছবিটা তৈরি করার চেষ্টা করি, তখন তাদের এক্সপেকটেশনের জায়গা থেকে একটা অপোজিট এন্ডে চলে যায়। তো এটা এরকম কিছু বাইনারি তৈরি হয়, ছবির ক্ষেত্রে কিছু টেনশন তৈরি হয়, এবং সেগুলো রিজলভ করতে যেটা হয় যে আমাকে নানানভাবে মানে কৌশল অবলম্বন করতে হয়, নানান রকম বিদেশি তকমা নিয়ে আসতে হয়, বিভিন্ন জায়গা থেকে কিছু সিল চাপ্পড় নিয়ে আসতে হয়, তখন দেশের লোকজন একটু ছবি টবি দেখে। আচ্ছা, আমরা হচ্ছে শুরুতেও আসলে বলছিলাম যে কোনো কাজ আসলে আমরা দেখেছি আপনার প্রায় প্রতিটি কাজই ইন্টারন্যাশনালি বেশ রিকগনাইজড হয়েছে। অন্যদিন তো ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা একটু আবারও স্যার আফরিন আপনার কাছে আসছি, প্রযোজক হিসেবে কি মনে হচ্ছে আসলে কতটুকু সফল এই চলচ্চিত্রটি? চলচ্চিত্রটি কতটুকু সফল, মানে আমি এই একটা চলচ্চিত্র ধরে আমি আসলে সফলতার এটা হয় না। মানে আমি যেটা বলি যে প্রথম থেকেই যদি ছবিগুলো মানে ইন্টারন্যাশনালি কেন আমরা যাই, মানে সেটার একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কারণ এমন না যে ছবিগুলো বানানো হয় যে ইন্টারন্যাশনালি আমরা যাব, কারণ এটারও একটা টেন্ডেন্সি আছে কিন্তু এখানে, যেটাকে আমরা অনেক সময় বলি যে এই অঞ্চলের মানুষের দুঃখ দারিদ্রের গল্পগুলোকে নিয়ে গিয়ে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করলে হয়তো একটা বেশ সমাদর টমাদর পাওয়া যায়। হ্যাঁ, পভার্টি পর্ন, এক্স্যাক্টলি পভার্টি পর্ন। কিন্তু হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কিন্তু মোটেও ছিল না যে ইন্টারন্যাশনালি এইটাকে দেখাবো, যেটা কামার বললো যে পুরোটাই হচ্ছে যে এদেশে যে সাধারণ মানুষ যাদের গল্পগুলো আসলে যতটা হচ্ছে যে
উপন্যাসে বা গানে বা ইয়েতে আমরা দেখতে পাই, সেটা চলচ্চিত্রে এই রিপ্রেজেন্টেশনটা খুবই কম। তো সেখান থেকে হচ্ছে যে সাধারণ মানুষকে তুলে ধরার জন্যই, তাদের গল্পগুলো বলার জন্য, তুলে ধরা না, তাদের গল্পগুলো বলার জন্যই হচ্ছে আসলে আমার যে কাজগুলো শুনতে কি পাও বলি বা অন্যদিন বলছি, তো এই কাজগুলো করা হচ্ছে। তো সেই পার্সপেক্টিভে যেটা বলি যে মানে ইন্টারন্যাশনালি আমরা যাওয়ার কারণটাই হচ্ছে যে ওই যে আমার একটু আগে বললো যে তকমাগুলো লাগিয়ে না আসলে ঠিক হচ্ছে যে, কারণ আমাদের এখানে ডিস্ট্রিবিউশন, ছবি বানানোটা তাও হচ্ছে আমরা বানিয়ে ফেললাম, ডিস্ট্রিবিউশন কিন্তু ইজ আ হিউজ চ্যালেঞ্জ। এখানে ইন্ডিপেন্ডেন্ট ছবির বা তারকা ছাড়া ছবির আসলে কোনো রকম কোনো ডিস্ট্রিবিউশন সিস্টেমই গড়ে ওঠে নাই। তো সেই জায়গাটা থেকেই আসলে যখনই আপনি ইন্টারন্যাশনালি জিনিসগুলোকে, যেমন অন্যদিনের ক্ষেত্রে যদি আমি বলি, অন্যদিন হচ্ছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র যদি ক্যানে প্রথম অফিসিয়াল সিলেকশন বলা হয়ে থাকে, সেটা হচ্ছে অন্যদিন। এটা 2017 সালে সিনে ফন্ডেশিও বলে একটা প্রোগ্রাম, সেখানে হচ্ছে এটাকে সিলেক্ট হয়েছিল। তারপর হচ্ছে 2016 সালে লোকার্নোতেও হচ্ছে পিয়াজা গ্র্যান্ডেতে বাংলাদেশের প্রথম যে কোনো চলচ্চিত্র হিসাবে, আমার মনে হয় না তারপরও আর কোনো ইয়ে হচ্ছে, প্রথম পুরস্কৃত হয়েছিল এটা প্রজেক্ট হিসাবে। তো এই জিনিসগুলো কি ছবিটার সম্পর্কে একটা ইন্টারেস্ট তৈরি করে। আর ডেফিনেটলি আমরা যখন চলচ্চিত্র যারা নির্মাণ করে তাদের ইচ্ছা হলো যত মানুষের কাছে ছবিটাকে নিয়ে যাওয়া যায়, দর্শক যাতে দেখে। এখন সেটা দেশে হোক বিদেশে হোক, আমাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে দর্শক ছবিটাকে দেখবেন, ছবিটাকে দেখে ওনারা ভালো মন্দ যা বলার বলবেন, ছবিটা গ্রহণ করবেন বা বর্জন করবেন, যেটাই হোক, বাট দর্শক রিয়াকশনের জন্য আসলে ফিল্ম মেকাররা কাঙাল থাকে। তো সেই জন্য যেখানে দর্শক সেখানেই আমরা যাব, সেটাই হচ্ছে যে মানে ছবির ন্যাশনাল বলি ইন্টারন্যাশনাল বলি, এটাই হচ্ছে যে আমরা সারাফিন আপনার কাছ থেকে শুনছিলাম আসলে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় যেটা প্রদর্শিত হয়েছে এবং স্বীকৃতি প্রাপ্ত হয়েছে সেই গল্পগুলি আমরা একটু দর্শকদেরকে সাথে নিয়েই সেই সময়ের কিছু ভিডিও দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখে আসে এবং আমরা আপনার কাছে জানতেও চাইবো আসলে সেই সময়গুলো কেমন ছিল এবং আপনাদের অভিজ্ঞতাগুলি কেমন ছিল। এটা যেরকম লোকার্নোর, এটা লোকার্নোর, এটা ক্যানের সিনে ফন্ডেশিও, এটা ইটফার, এটা ক্যানের অফিসিয়াল ওয়েবসাইটের একটা ছবি দেখা যাচ্ছে। পিয়াজা গান্দা, এটাও পিয়াজা গান্দা, এটা ক্যামডেন, যেখানে হ্যারেল আউট করলো, এটা মমিতে মিউজিয়াম নিউ ইয়র্কে, ওটা ইটফা গেল। এটা ইটফাতে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, সিডনি স্টেট থিয়েটার। ইজাবেল ইটফা ডিরেক্টর। একটা হয় কি, মানে এই ছবিগুলো নিয়ে যখন বিভিন্ন জায়গায় যাই না, যে সারা যেটা বলছিলেন যে মানে আসলে একভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় দেশকে, সমাজকে, সময়কে, একদম তাই। এবং আমাদের জন্য এটা ভীষণ রকম গর্বের একটা আর্কিটাইপকে ভাঙাও হয়, মানে যে পভার্টি পর্নের এগেইনস্টে গিয়ে দাঁড়াইতে হয় যে এখানকার মানুষ পুয়ার না, এখানকার মানুষ অনেক রিচ। সেই ব্যাপারে সেটা আমি খুব এনজয় করি। এই যে যতগুলো কিউএনএ হয়, এটা আমি ভীষণ এনজয় করি। এবং একটা অফিসিয়াল প্রোগ্রামে যখন রিকগনিশন হয় তখন ওগুলো, এবং চলচ্চিত্রের আসলে সবচেয়ে সম্মানজনক একটি জায়গা কান ফেস্টিভ্যাল, সেইখানে যখন আপনার তৈরি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে, তখন আসলে কেমন লাগে? না, ক্যানে তো এটা প্রদর্শিত হয় নাই, কিন্তু এটা অফিসিয়াল সিলেকশনে ছিল প্রোগ্রামে, সিনে ফন্ডেশিও, যেটা সারা বললো, মানে পার্ট অফ ইটস স্ক্রিনিং হয়েছে বিভিন্ন মানে প্রডিউসারদের সাথে বিভিন্ন ইয়াতে। মানে হয় কি, এটা একটা বাংলা সাহিত্যের একটা রূপক দিয়ে বোঝাই, পুরনো বাংলা সাহিত্য, আধুনিক নারীবাদ দিয়ে এটা বোঝা যাবে না। পুরনো বাংলা সাহিত্যে দুইটা চরিত্র থাকে, ছেলের বাবা আর মেয়ের বাবা। এই দুটো চরিত্রের সাথে কিছু ব্যাগেজ আসে। তা আমি যখন বিদেশে ছবি দেখাতে যাই না, তখন আমার পুরনো বাংলা সিনেমার ছেলের বাবা মনে হয় নিজেকে। ঠিক আছে, যে ইউ আর দ্য স্টার, ইউ আর দ্য ওয়ান, যেটা মানে রেড কার্পেট থেকে শুরু করে, যেমন ক্যানে ধরেন ওই যে হয় না যে সেই সোফার ড্রিভেন, কি বলে ওটাকে, কি সার্ভিস বলে, লিমোজিন সার্ভিস, মানে এয়ারপোর্ট থেকে নেওয়া থেকে ড্রপ করে, এই যে এই পুরো ব্যাপারগুলোর মধ্যে এক ধরনের শ্লাঘা কাজ করে। আবার একই সাথে
এগুলোকে ওভার সেলিব্রেট করার মধ্যে একটা হীনমন্যতাও কাজ করে। এটা নিয়ে আমরা এত কথা কেন বলবো, মানে বিদেশের উদযাপন নিয়ে আমরা এত কথা কেন বলি, মানে এটা কি তাহলে আমাদের হীনমন্যতা? আমরা কি তাহলে কনফিডেন্স পাচ্ছি না যে আসলে আমরা এটা যথেষ্টভাবে আর্ন করছি বা এটা আর্ন করতে পারি আমরা? মানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমরা বিদেশের যে কোনো কিছু অর্জনকে, দেশের মানে সিনেমায় হোক, গানে হোক, নাটক হোক, বিদেশের অর্জনটাকে যেভাবে সেলিব্রেট করি, কন্টেন্টটা সেভাবে সেলিব্রেট করি না। মানে আপনি আমার ছবিটাকে যতটা সেলিব্রেট করি আমরা, তার চেয়ে বেশি আমাদের অর্জনটাকে বেশি সেলিব্রেট করি। এটা কিন্তু একটা ক্রাইসিস আমাদের, এটা আইডেন্টিফাই করতে হবে। কারণ দেশে ফিরলে আমার চরিত্রটা আবার মেয়ের বাবার চরিত্রে কনভার্ট হয়ে যায়। তখন ওই ডিস্ট্রিবিউশনের জন্য সারা যেটা বললেন, যে ডিস্ট্রিবিউশনের জন্য তখন লিটারালি চরিত্রের অবস্থাটা মানে মানে কোট আনকোট কন্যা দায়গ্রস্ত পিতার মতো মনে হয়। আচ্ছা, আমরা কাজটি নিয়ে আসলে অনেক কথা শুনলাম আপনাদের কাছ থেকে, বেশ কিছু ফটো ভিডিও দেখলাম। এবার যে আমরা অন্য দিনের আসলে প্রোমোটা দেখে আসতে চাই প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে। অন্যদিন নিয়ে আসলে আমরা কিছু কথা বলতে চাচ্ছিলাম এবার, যে আমরা দেখতে পাচ্ছি যে চলচ্চিত্রের প্রমোশনালটি, এবং সেখানে আসলে আমাদের যে একেবারেই বাংলাদেশকে আপনি ওয়াটার ট্রিলজির মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন, সে বিষয়টি আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা আসলে স্যার আফরিন আপনার কাছে আসছি আবার। আমরা এটার একেবারেই তৃতীয় খণ্ডে যাব, দেখতে পাবো সামনে আশা করছি। সেই কাজটি নিয়ে আপনার ধারণা বা আপনার হচ্ছে পরিকল্পনার কথাটি একটু জানতে চাই। আরও কিছু জীবন, কামারের যে ছবিটি, যেটা অন্যদিনের গল্প, একটু আগে যেটা বললো যে অন্যদিন হচ্ছে 2014 সালে শুরু হয়েছে এবং আলটিমেটলি আমরা ছবিটা কাজ শেষ হয়েছে ভেঙে ভেঙে। অবশ্যই এটা এমন না যে একটা ছবি এর মধ্যে কাজ হচ্ছিল, এর মধ্যে আরও দুইটা ছোট ছোট কাজ করা হয়েছে। যেমন একটা কথা বলছিল যে একটি সুতার জবানবন্দি, একটা মনোলগ, এবং নীলমুকুট, একটা বাংলাদেশের নারী পুলিশ যারা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে যে পিসকিপিংয়ের জন্য করেন, তাদেরকে নিয়ে একটা ছবি। সেই কাজগুলো হয়েছে, বাট তারপরও হচ্ছে যে কামার একটা লম্বা সময় নেয় কিন্তু কাজ করার জন্য। মানে যেটা হচ্ছে কামারের প্রসেসই হয়তো যে ইমার্স করার জন্য হয়তো বিষয়টার মধ্যে একদম ঢুকে যায় এবং তারপর গল্পটাকে যেভাবে নিংড়ে বের করে আনার যে বিষয়টাকে ঘটে। তো সেই দিক দিয়ে হচ্ছে যে আরও কিছু জীবনটার হচ্ছে যে ঘোরাঘুরির কাজ শুরু হয়েছে। আমার মনে হয় যে পরিকল্পনাটা আসলে আমি জাস্ট ফলো করি অ্যাজ এ প্রযোজক, আমার কাজ হচ্ছে ফলো করা, বাট মূল জিনিসগুলো আসলে ঘটে কিন্তু পরিচালকের কাছ থেকে। তো আমি যেটা হচ্ছে পরিচালককেই বলবো যে পরিচালক এবং প্রযোজকের মধ্যে সমন্বয়টা কেমন? প্রযোজকের মধ্যে তো সম্পর্কটা খুবই লাভ এইট একটা রিলেশনশিপ। এখানে প্রচন্ড ভালোবাসার সম্পর্ক যেমন বিরাজ করে, কন্টেন্টটা নিয়ে তেমন অনেক নিশ্চয়ই যে কাজ করতে গেলে তো অনেক রকম মানে বিপরীত ধর্মী চিন্তা ভাবনাও কাজ করে। তবে আমার মনে হয় যে এইটার প্রসেসটা বা এইটা নিয়ে কি পরিকল্পনা, এটা মনে হয় কামারের কাছ থেকে আমি শুনতে চাই। আমরা শুনি আসলে পরিচালক। আরও কিছু জীবন আসলে মানে আমি, এটা একটু বোরিং হইতে পারে দর্শকদের জন্য, কিন্তু আমি কিন্তু বেসিক্যালি একটা ক্যানভাস ফ্রেম করা শুরু করি। আচ্ছা, মানে ধরেন যে আপনি যদি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, শুনতিকাও যারা দেখেছেন, আমার ক্যানভাসে কিন্তু অনেক চরিত্র থাকে, বিশাল ল্যান্ডস্কেপ থাকে। মানে সব ছবিতে না, মানে শুনতিকাও তো আছে, অন্য দিনে আছে, বা আর কিছু জীবনেও হবে। সো এই বিশাল ক্যানভাস যদি আমি ভাবি একটা পেন্টিং এক্সিবিশনের জন্য করব, তাহলে প্রায় 30 ফিটের ক্যানভাস, এবং সেখানে ক্যানভাস তৈরি থেকে শুরু করে সেটার মধ্যে কয়েক প্রস্থ রং দিয়ে ওটা শুকানো, তারপর কিছু কিছু স্কেচ করা, আস্তে আস্তে চরিত্রগুলোকে ফুটাই নিয়ে আসা, এবং পুরো প্রসেসটা কিন্তু অনেক, মানে আমার কাছে খুব টিডিয়াস মনে হয়। আমি খুব এনজয় করি প্রসেসটা, আমি খুব এনজয় করি ইন এ সেন্স যে আমি ওই প্রত্যেকটা চরিত্র ক্রাফটিংটা এনজয় করি, যে এই চরিত্রটাকে ভাঙছি কীভাবে। সারা যেটা আসলে একটু ইশারা করলো, বলতে গিয়েও বললো না, সেটা হচ্ছে আরও কিছু জীবনের সূত্র বা যে লোকেশনসগুলা, সেটা কিন্তু কম বেশি 2016 থেকে খুব স্লো ঘুরছি।
ঘুরছি, মানে যাচ্ছি, কখনো একটু যাচ্ছি, 6 মাসে একবার যাচ্ছি, 2 মাসে একবার যাচ্ছি, 1 বছর পর আবার কোনো যাচ্ছিই না হয়তো, আবার মানে টানা গত 2 বছর বোধহয় অনেকবার গেলাম। 2022 না সরি 23-24 অনেকবার গেলাম, 25-এ যাওয়াই হয়নি। সো ওই যে ইমার্শনের প্রসেসটা, মানে আমার কাছে মনে হয় যে আমি যদি একটা জায়গার গল্প বলতে চাই তাহলে আসলে ওটা আমার জন্য অনেক মানে ওটা আমার জন্য অনেক রিওয়ার্ডিং হইতে হবে প্রথমে। সো সেইটা আমার জন্য যদি রিওয়ার্ডিং না হয় তাহলে দর্শকের জন্য রিওয়ার্ডিং হবে না ক্যানভাসটা। সো এইটা ইট টেক্স টাইম। যদি একটা ফরম্যাটে ছবি বানাইতাম, যে টুক করে একটা স্ক্রিপ্ট লিখে টুক করে একটা মানে চরিত্র কতগুলো নিয়ে সেট কতগুলো করে, সেটাও করা যায়, সেটা যে করা মানে সেটা খারাপ কিছু আমি বলছি না, কিন্তু এক একজনের এক একটা তরিকা, এক একজনের রাস্তা আলাদা। তো আমি ওইভাবে করতে পছন্দ করি, এবং ওইটা যদিও জানি যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে, জীবনের কোনো নিশ্চয়তা নেই, এবং জীবনটা খুব ছোট আসলে, মানে অ্যাক্টিভ একটা মানুষ কত বছর থাকে, বা তার শরীর সক্ষমতা সব কিছু মিলায়, চিন্তা মনোজগৎ সব কিছুতে পরিবর্তন হয়। তো এর মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় একটু সময় লাগবে। মানে আমি মনে হয় একটা ইন্সপিরেশন খুবই সিরিয়াসলি পাচ্ছি, সেটা হচ্ছে অন্যদিন এই রিলিজ হওয়ার পর থেকে যত দর্শক ফিডব্যাক পাচ্ছি তত ইন্সপায়ার্ড ফিল করছি, তত মনে হচ্ছে ছবিটা তো বানাতে হবে। মানে এখন তো তাহলে আরো মানে অন্যদিন যতক্ষণ রিলিজ করতে পারছিলাম না ততক্ষণ একটা ফ্যাটিক কাজ করছিল, কিন্তু এখন একটা ধাক্কা পাচ্ছি, এখন একটা পুশ পাচ্ছি। দেখা যাক, এটা সময় দেখা যাবে আর কি। আচ্ছা, 2012-তে আমরা শুনতে কি পাও, তারপরে 2025-এ এসে অন্যদিন, তাহলে আমরা আরো কিছু জীবনটা আসলে কবে দেখতে পাবো? না 2000 ওইভাবে বললে আসলে ব্যাপারটা দর্শকের জন্য খুবই টর্মেন্টিং হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি 2012-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল লাইভজিসে, ওপেনিং ছবি ছিল ওটার, কিন্তু দেশে দেখাইতে দেখাইতে 2014 হয়ে গেছিল কিন্তু। এবং দেশে 2014 থেকে 2016 পর্যন্ত আমরা বহু শো করছি শুনতে কি পাওয়ার। শুনতে শো কিন্তু এখনো হচ্ছে, এখনো কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় বিদেশে এখানে সেখানে শো হয়, প্রায় বিভিন্ন প্রোগ্রামে শো হচ্ছে। তো ওইটা 2016-তে ওটা করতে করতে আবার 2014-তে একই সাথে অন্যদিন এবং শিকল বাহার কাজ শুরু করছিলাম। আচ্ছা, এবার শিকল বাহা আবার অন্যদিন করতে করতে মাঝখানে ছোট দুইটা ছবি সারা যেটা বললো, একটি সুতো জন্মদিন আর নীলমুকুট, দুইটা ছবির আবার কাজ হয়ে গেছে। সো এইগুলো না ওভারল্যাপিং চলে। এটা ধরেন আপনি যদি একটা আর্টিস্টের স্টুডিওতে ঢুকেন, সে কিন্তু আশেপাশে কতগুলো অনেক বড় একটা ক্যানভাস আছে, একটা ছোট ক্যানভাস আছে, কিছু ইনকমপ্লিট আছে, মানে কাজগুলো তো চলছে। তো ব্যাপারটা এরকম, এটা তো দোকান না যে মানে আমি প্যাকেট করে আপনাকে দিয়ে দিব, এটা টেইলর শপ না। টেইলর শপ কনসেপ্টে কিন্তু ছবি বানানো যায়, যে আপনি একজন প্রডিউসার আসবে, একজন ডিরেক্টর আসবে, একটা আসবে, সে ওই ছবিটা আপনাকে বলবে এত দিনের মধ্যে বানায় দেওয়া যায়। আবার ফ্যাক্টরি প্রোডাকশনও বানানো যায়। ফ্যাক্টরি প্রোডাকশন যেরকম আপনার ওটিটিগুলি এখন যেরকম প্রতি সপ্তাহে নতুন কন্টেন্ট তৈরি করছে, প্রতি সপ্তাহে আপনার তাদের রিলিজ হচ্ছে, তাদের 10টা-20টা টিম কাজ করতেছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের কিন্তু ওই সুযোগটা আছে যে একটা স্টুডিও হিসেবে কাজ করতে পারে। সে একটা পেইন্টারের স্টুডিওতে বসে, একটা পেইন্টার যেরকম মাঝে মাঝে ছোট পর্দায়, ছোট স্ক্রিন বড় স্ক্রিন, ছোট ক্যানভাস বড় ক্যানভাস নিয়ে নাড়াচাড়া করছে, কাজ করছে, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পারে, সেই সুযোগটাই আমি নিচ্ছি শুধু। আমি শুধু সুযোগটা নিচ্ছি, আমার এটা যতক্ষণ নেওয়া যায় আর কি। আচ্ছা, তারপরে আমরা প্রত্যাশা করি যে আসলে নতুন কাজগুলি আসুক, আমাদের দেশকে যেই কাজগুলি আসলে রিপ্রেজেন্ট করে আমাদের দেশের মানুষের কাছে, দেশের বাইরের মানুষের কাছে, সেই কাজগুলো আসলে আমরা দেখতেই চাই। আমরা একটু আবারও স্যার আফরিন আপনার কাছে আসছি, একটু জানতে চাইবো, যখন আসলে প্রযোজনার জায়গাটা একরকম, পরিচালনার জায়গাটা একেবারে ভিন্ন রকম, এবং আমরা জানি আপনারা প্রযোজক পরিচালকের বাইরেও আসলে জীবনসঙ্গীর পরিচয়ে আবদ্ধ দুজনের সঙ্গে। তো সেক্ষেত্রে যখন দেখছেন যে পরিচালনার জায়গাগুলি এরকম, তখন কি পরিচালনার দিকে কোনো ইন্টারেস্ট কাজ করে কিনা? বা এখন পর্যন্ত করে না। এটাও আমাদের দেশে একটা যে সবাই পরিচালকটাই হতে চান, কিন্তু একটা ছবি নির্মাণের কিন্তু একটা টোটাল একটা ইকোসিস্টেম আছে, যে ইকোসিস্টেমে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার যেমন জরুরি, একজন ভালো সিনেমাটোগ্রাফার, ভালো এডিটর, ভালো মিউজিক সাউন্ড ডিজাইনার থেকে শুরু করে যে আলটিমেটলি ডিস্ট্রিবিউটর, এবং প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমা যাত্রাতে। আমাদের দেশে, আমাদের এখানে মানে এখন পর্যন্ত এই ইকোসিস্টেমটা আসলে সেইভাবে গড়ে ওঠে নাই বলেও আমরা হয়তো সবাই ভাবছি যে লাইমলাইটে আসলে আসা যায় পরিচালক হলে, কারণ আলটিমেটলি দিনের শেষে যখন আসে যে পরিচালক হচ্ছে অমুক, এবং সবাই পরিচালকের তো ওইভাবেই হয়তো আমাদের তরুণরাও এখন পর্যন্ত সবাই ভাবেন যে পরিচালকই হব। কিন্তু হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি বা
এমনি সামগ্রিকভাবে কমার্শিয়াল টোটাল ইন্ডাস্ট্রিটির যদি কোনো ইয়ে হতে চায় তাহলে প্রত্যেকটা সেক্টরে আসলে মানে কোয়ালিফাইড মানুষ থাকাটা বা তৈরি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। তো সেই পার্সপেক্টিভে আমার এখন পর্যন্ত মনে হয় নাই যে আমি পরিচালক হতে চাই, বাট এখন পর্যন্ত প্রযোজনা ব্যাপারটাকেই আমি, এবং প্রযোজনা ব্যাপারটার মধ্যেও আসলে যথেষ্ট, এমন না যে প্রযোজনা ব্যাপারটার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোনো ইয়ে নাই, প্রযোজনা ব্যাপারটার মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভ হওয়ার স্কোপ আছে যেভাবে আমি জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছি। সো আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? এটা টোটালটাই একটা ক্রিয়েটিভ প্রসেস আসলে, একটা লম্বা সময় ধরে আস্তে আস্তে ধীরে 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 ধীরে, মানে আমি যদি বলি কামারের ছবির যে অন্যদিন শুনতে কি পাওয়ের কিন্তু 180 ঘন্টার ফুটেজ, 180 ঘন্টার ফুটেজ থেকে একটা 90 মিনিটের একটা ছবি। সো কাইন্ড অফ ক্রাফটিং করে ধীরে ধীরে বের করে আনা, কিংবা হচ্ছে ওই যে সাউন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রেও হচ্ছে যে 7টা লেয়ারে সাউন্ড ডিজাইন করা, অন্য দিনের ক্ষেত্রে সম্ভবত এটা 14টা লেয়ার নাকি 15-16টা লেয়ারে সাউন্ড ডিজাইন করা। তো এই জিনিসগুলো না সময় নেয়, এবং এই পুরো প্রসেসটাতেই কিন্তু আলোচনা, কথাবার্তা ইয়ে, সো দিস ইজ এ ক্রিয়েটিভ একটা প্রসেস আছে। তো সেই প্রসেসটার পার্ট হওয়াটাও কিন্তু একটা খুব একটা মজার একটা বিষয় আর কি। একদমই তাই। এবং আমরা প্রত্যাশা করছি শিকলবাহ হোক কিংবা শুনতে কি পাও কিংবা অন্য দিন এবং সামনে যেটি আসতে যাচ্ছে, সেই প্রত্যেকটি কাজে আসলে শুধুমাত্র একটি জায়গায় আবদ্ধ না, যাতে করে এই কাজগুলি নিশ্চয়ই সবার জন্য করা, সবার কাছে যেন ছড়িয়ে যায়, দেশে এবং দেশের বাইরে সকলের জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, এবং একই সাথে প্রতিটি কাজের জন্য, আপনাদের নতুন কাজের জন্য, জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, তারকা কথনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও অন্যদিন কাজটি দেখার জন্য ভীষণ রকম উৎসুক, সেই কাজটিও আপনারা দেখতে পারেন, এবং আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।